কেপটাউন বন্দরে যখন পা রাখলাম মনে হলো ইউরোপের প্রান্তে পৌঁছে গেছি। কারণ এই বন্দর কলকাতা বন্দরের থেকে অনেক বেশি প্রশস্ত ও বিস্তৃত, এবং এখানের কর্মব্যস্ততা ও বাণিজ্য অনেক বৃহৎ। মাদাগাস্কার পোর্টে যেমন দেখেছিলাম শুধুমাত্র কিছু কার্গো জাহাজের আনাগোনা আছে, কিন্তু এখানে শুধু কার্গো জাহাজ নয়, যাত্রীবাহী জাহাজও আসে অনেক বেশি। তাই অনেক ট্রাভেলারদেরও দেখতে পাচ্ছি। তাই চারপাশে এমনি ইউরোপীয়রাই ঘোরাফেরা করছে, ইউরোপীয় সাহেব মেম সাহেবরাই। এক কর্মব্যস্ত বন্দর। স্বর্ণলতা আমাকে বললেন, চলো আগে বন্দর অফিসে ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করে নেওয়া যাক, তারপর ওখান থেকে আমরা রেসিডেন্সে যাব। বন্দর অফিসের দিকে আমরা এগিয়ে গেলাম চারজনে। সাথে আমাদের ফ্রেঞ্চ গার্ডসরা রয়েছে, আর মিস্ট্রেসরা জাহাজ থেকে আমাদের মালপত্র আনলোডিং হলে অন্য গাড়িতে মালপত্রের সাথে আমাদের গাড়ি অনুসরণ করে রওনা হবে। এই বিষয়গুলি এখন আমি দেখাশোনা করছি। কাকে কী কাজে নিয়োগ করা হবে, যদিও এই কাজের জন্য আগে একজন ম্যানেজার ছিল স্বর্ণলতার সময়। সে হঠাৎ করে চাকরি ছেড়ে দিলে এই পদে এখনও কোনো বিশ্বস্ত লোককে রিক্রুট করা হয়নি, বিশেষত স্বর্ণলতাও করেননি। বন্দর অফিসে আমরা প্রবেশ করলাম। এখানে অবশ্য রিসেপশনে পাসপোর্ট ও পরিচয়পত্র দেখাতে হলো। স্বর্ণলতাও তার পাসপোর্ট দেখালেন এবং তার কোম্পানির অনুমতিপত্র, যা ব্রিটিশ সিলমোহর দেওয়া, সেটাও দেখালেন। তাই তার সুবাদে আমাদের ফার্স্ট ক্লাস রেস্টরুমে অপেক্ষা করতে বলা হলো, যখন স্বর্ণলতা কাস্টম অফিসারের সাথে দেখা করতে চাইলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন ইংরেজ গার্ডস এলেন। স্বর্ণলতাকে অ্যাড্রেস করে বললেন, আপনাকে অফিসার এক্সপেক্ট করছেন। স্বর্ণলতা গার্ডসকে বললেন উনি আমার সাথে যাবে, আমাকে দেখিয়ে বলেন। গার্ডস অনুমোদন করলেন। অফিসে প্রবেশ করতে অফিসার শুধুমাত্র একটু ফর্মাল অভ্যর্থনা জানালেন, আমাদের বসতে বললেন। আমি দেখলাম এখানে সেরকম কোনো ওয়ার্ম গ্র্যাটিটিউড নেই স্বর্ণলতার উদ্দেশ্যে কাস্টম অফিসারের পক্ষ থেকে। উনি প্রথম প্রশ্নটি রাখলেন, বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনার ইনিশিয়াল আইডেন্টিটি পেয়েছি, আপনার শিপিং কোম্পানি আছে এবং ইউরোপে ট্রেড করারও পাস রয়েছে আপনার কাজে। স্বর্ণলতা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই উনি বললেন, আপনি হয়তো এই বন্দর থেকে আগে ট্রেড করেছেন, তবে তার সম্বন্ধে আমি ওয়াকিবহাল নয়। আপনার হয়তো আগের অফিসারের সাথে পরিচয় থাকতে পারে, কিন্তু আমি এখানে নতুন এসেছি, তাই কিছু নতুন রুল ও প্রবর্তন হয়েছে যা আপনাকেও ফলো আপ করতে হবে। এবারে বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্বর্ণলতা যেন একটুও আশ্চর্য না হয়ে সাবলীলভাবে বললেন, আমি এখানে 1 সপ্তাহ স্টে করব কেপটাউনে, হয়তো জোহানেসবার্গেও যেতে পারি, কিন্তু আমি এখান থেকে 10 কেজি গোল্ড অ্যাকিউর করব। এই হলো আমার আমেরিকান ফার্মের লাইসেন্স। উনি আমেরিকান ফার্মের লাইসেন্সিং পেপারটা কাস্টম অফিসারের দিকে এগিয়ে দিলেন। এই গোল্ড আমি ইউরোপে নিয়ে যাব, তাই সমস্ত লিগ্যাল প্রসিজিওর ফলো আপ করেই তা সম্পাদন করব। ইন্স্যুরেন্সের কাজটি নয় ব্যাংকিং থেকে করিয়ে নেব, ট্যাক্সেশন ও ক্লিয়ারেন্স তো আপনাদের ডিপার্টমেন্ট, সেখানে আপনাদের তৎপরতার উপরে নির্ভর করব। কথা শেষ হলে অফিসার ভুরু কুঁচকে প্রশ্ন করলেন,
এর আগে কি আপনি এখান থেকে গোল্ড নিয়ে গেছেন? স্বর্ণলতা নির্দ্বিধায় জানালেন। হ্যাঁ, মোর দ্যান 10 টাইমস। এই কথা শুনে অফিসার একটু চিন্তিত হয়ে পড়ে বললেন, আমাকে আপনার পার্স শিপমেন্টের রেকর্ড একটু দেখতে হবে। আপনি কোন কোন ইয়ারে নিয়ে গেছেন? শিপমেন্ট অ্যাপ্রুভাল নাম্বার দিন। স্বর্ণলতা যেন যন্ত্রের মতো মুখস্থ বলে দিলেন, শিপমেন্ট অ্যাপ্রুভাল ডেট, নাম্বার আর ফাইল নাম্বার। অফিসার বেল বাজিয়ে ক্লার্ককে ডাকলেন ও উক্ত নাম্বারের ফাইলগুলো আনতে বললেন। ফাইলগুলো এনে দিলে কিছুক্ষণ চোখ বুলিয়ে নেওয়ার পর বললেন, ওকে, আপনি গোল্ড নিয়ে যেতে পারবেন এবং আপনার এক্সপোর্টের উপরে 40% ট্যারিফ ধার্য করা হবে। স্বর্ণলতার চোখ যেন কপালে উঠল। উনি জানালেন, আমার কাছে অনুমোদন আছে, 25% ট্যাক্সেশনের বিনিময়ে ইম্পোর্ট করতে পারবো। কিন্তু ওই অফিসার সাথে সাথেই বললেন, আমি বললাম, এখন নতুন রুল ফলো আপ করতে হবে। ইভেন গভর্নর সাহেবেরও এই ইনস্ট্রাকশন আছে নেটিভ বিজনেস এন্টারপ্রাইজের জন্য। একথা শুনে স্বর্ণলতা অপমানিত বোধ করলেন। আমারও খুব খারাপ লাগছিল। যাই হোক, স্বর্ণলতা কোনো বাগ্বিদণ্ডায় না গিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে তার 40% ট্যারিফের সম্মতি জানালো। এরপর আমরা অফিস থেকে বিদায় নিলাম। স্বর্ণলতার মুখ রক্তবর্ণ ধারণ করেছে। আমি গার্ডসকে জানতে চাইলাম গাড়ি প্রস্তুত কিনা। গার্ডস জানালো অফিসের বাইরে গাড়ি অপেক্ষা করছে। গাড়িতে আমরা 4 জন উঠে বসতে স্বর্ণলতা ড্রাইভারকে বললেন, প্যারাডাইস গেস্ট হাউসে নিয়ে চলো। আমি পিছনের দিকে একবার তাকিয়ে দেখলাম আমাদের মালপত্র বোঝাই গাড়িটিকে। তাতে মিস্ট্রেসরাও রয়েছে ওই গাড়িটিতে। দেখলাম অলোকে, তাই ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে নির্দেশ দিলাম। গাড়ি বন্দর থেকে বেরিয়ে শহরের মধ্যে দিয়ে ছুটে চলল। আমার শহর দেখার ইচ্ছা থাকলেও তা সেই সময়ের জন্য সেই ইচ্ছেটাকে স্থগিত রাখলাম। স্বর্ণলতার দিকে অ্যাটেনশন দিলাম। দেখলাম উনি ভীষণভাবে রেগে রয়েছে। আমাকে লক্ষ্য করা দেখে বলল, এই অফিসার সম্ভবত কোনো পানিশমেন্ট পোস্টিং পেয়েছে, কোনো পানিশমেন্ট ট্রান্সফার পোস্টিং পেয়েছে। তবে এর ঝড় আমি ইংল্যান্ডে তুলব। উনি একটু চাপা গলায় বললেন, দাঁতে দাঁত চিপে বললেন, 10 কেজিস নয়, 200 কেজিস এখান থেকে নিয়ে যাব। ওদের নাকের নিচ দিয়ে দেখি ওরা কি করে। কথাটি শুধু আমি শুনতে পেলাম। দেখতে দেখতে আমরা প্যারাডাইস গেস্ট হাউসে পৌঁছে গেলাম। বন্দর থেকে মাত্র 30 মিনিটের দূরত্ব। গেস্ট হাউসটি স্ট্যান্ড অ্যালোন। গেস্ট হাউসের সামনে যখন গাড়িটি এসে থামল, স্বর্ণলতা বললেন, এই গেস্ট হাউসটি এক ডাচ গ্যাম্বলারের ছিল। জুয়াতে সব কিছু হেরে যায় ক্লাবে যখন, তার ধার মেটানোর জন্য শুধু এই গেস্ট হাউসটিই ছিল। সেদিন সেই ক্লাবে আমিও ছিলাম, গ্যামলিংয়ের টেবিলে। ও যখন সবাইকে অফার করছিল তার গেস্ট হাউসটি কেনার জন্য 5,000 ইউরোর বিনিময়ে, সৌভাগ্যবশত সেদিনকে সমস্ত গেস্টরাই যারা ক্লাবে এসেছিল মদ্যপ ছিল, শুধুমাত্র তার পাওনাদাররা ছাড়া। তাই এই অফার আমি লুফে নিই। আমি রাজি হই এই গেস্ট হাউসটি কিনতে। যদিও তখন আমি এটা দেখিনি, কিন্তু পরে যখন আমি এখানে এসে প্রপার্টিটা চেক করে দেখলাম, ভাবলাম সত্যিই ঠকে যায়নি। স্বর্ণলতার কথা আমি শুনছিলাম, কিন্তু গেস্ট হাউসটি দেখে সত্যি প্রশংসা না করে থাকা যায় না। পুরোটাই উডেন নির্মিত এক বৃহৎ বাড়ি। গাড়ি থেকে নেমে গেস্ট হাউসের দিকে এগিয়ে গেলাম। সামনে সুন্দর প্রশস্ত বাগান,
গেস্ট হাউসের রক্ষণাবেক্ষণে থাকা কেয়ারটেকাররা আমাদের সেলাম জানিয়ে গাড়ি থেকে মালপত্র নামাতে উদ্বুদ্ধ হলো। গেস্ট হাউসের পথে হাঁটতে হাঁটতে স্বর্ণলতা মৃণালিনীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মৃণালিনী, তুমি তোমার এখানের এজেন্ট উইলসনের সঙ্গে যোগাযোগ করবে তো? মৃণালিনী কথার উত্তর দিতে গিয়ে একটু দাঁড়িয়ে গিয়ে জানালো, হ্যাঁ ম্যাডাম, আমি চেষ্টা করব আজ সন্ধ্যাবেলায় তার সাথে যাতে যোগাযোগ করা যায়, যদি পুরনো আড্ডায় উনি যদি আগের মতোই এসে থাকেন। স্বর্ণলতা জিজ্ঞেস করলেন, তার আড্ডাটা কোথায়? মৃণালিনী জানালো, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের গার্ডেনে। সামনে ওটা চার্চ হলেও রাতের দিকে ওটা ডাচদের পার্টি করার জায়গা। স্বর্ণলতা এটা শুনে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, না, এরকম একটা জায়গায় তোমার একা যাওয়াটা ঠিক হবে না। তুমি এই গার্ডসদের নিয়ে যেও, কারণ সে তোমাকে এক্সপেক্ট করবে না দ্বিতীয়বার এভাবে দেখার জন্য। তাই যদি দেখা হয় গার্ডসদের সাথে রেখো। আর কাল ইভিনিংয়ে দ্য মার্গারিটা ম্যাভরিক্সে দেখা করতে বলো। মৃণালিনী শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালেন। স্বর্ণলতা আরও বললেন, তুমি আমাদের সাথেই থেকো যদি থাকতে চাও। তোমার এখানে ব্যাংকিংয়ে ইউরো উইথড্র হয়ে গেলে আমাদের সাথে ইউরোপে যেতে পারো। মৃণালিনী এই কথা শুনে উজ্জ্বল চোখে দেখল। সম্মতিতে ইতস্তত করলেও গুঞ্জন পাশ থেকে বলল, সেই ইয়েস, সেই ইয়েস। মৃণালিনী অকপটে ঘাড় নেড়ে সম্মতি জানালেন। আমরা যখন গেস্ট হাউসে পৌঁছেছিলাম তখন বেলা 12:30 বাজে। তারপর লাঞ্চ সেরে এখানে সামনে বাগানে আমি একটু পায়চারি করছিলাম। স্বর্ণলতা অবশ্য করিডরে বসে সিগার টানতে টানতে আয়েশ করে একটি নভেল পড়ছিলেন। আর দীর্ঘ সমুদ্র যাত্রায় ক্লান্ত হয়ে গুঞ্জন আর মৃণালিনী রেস্ট নিচ্ছিল রুমে। সন্ধ্যার দিকে একটি ঘোড়ার গাড়ি ডেকে আনা হয়েছে, যাতে মৃণালিনী দুজন বন্দুকধারী গার্ডস নিয়ে রওনা হলো শহরের অন্য প্রান্তে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের দিকে। যেমনটি কথা হয়েছিল এই গেস্ট হাউসের প্রবেশের সময়। স্বর্ণলতার কপালে দেখলাম একটু চিন্তার ভাঁজ পড়েছে, তাই উনি অস্থির হয়ে ঘরের মধ্যে গেলেন। আচ্ছা, একটি কথা বলে রাখা দরকার, এই গেস্ট হাউসে বেল কলের ব্যবস্থা আছে, যা থেকে স্বর্ণলতা একটি কল করলেন। উনি বার্তালাপে ওপাশের ব্যক্তিকে বললেন, মিস্টার গোল্ডবার্গকে এক্সপেক্ট করছেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বার্তালাপ করতে চান। ওপাশ থেকে মনে হয় মিস্টার গোল্ডবার্গই বলছিলেন। উনি বললেন, একটা কাজ আছে এখনই। ওপাশ থেকে জানতে চাইল মনে হয় অর্ডারটির কথা। স্বর্ণলতা জানালো, শহরের সাউথ ওয়েস্টে যে চার্চটি আছে সেন্ট পল ক্যাথিড্রাল, ওখানে এক নেটিভ ইন্ডিয়ান ওম্যানকে গার্ড দিতে হবে, কোনো রকম বিপদ না হয়। ইন্ডিয়ান মিডল এজ ওম্যান ইন ব্ল্যাক লং স্লিভ ড্রেস উইথ ফ্যাসিনেটর হ্যাট। ওপাশ থেকে সম্মতিও আশ্বাস দিল মনে হয় ফুল প্রোটেকশনের। এরপর আমার কাছে এসে আবার একটি সিগার ধরালো। আমাদের এমনিতেই ঠিক হয়েছিল সন্ধ্যাবেলায় এখানের ক্যাসিনো ক্লাবে যাব। স্বর্ণলতা বলেছিলেন অবশ্য এই ধরনের ক্লাবে যাতায়াতের অভ্যাস থাকা দরকার, তবে নেশাগ্রস্ত হয়ে পড়া থেকে সাবধান করেছিলেন। যেমনটি স্থির হয়েছিল তেমনই আমরা দুজনে রওনা হলাম। স্বর্ণলতা অবশ্য গুঞ্জনকে এই ধরনের ক্লাবে নিয়ে যাওয়া থেকে রেস্ট্রিক্ট করলেন, বরং ওকে বললেন একটি স্বনামধন্য রেস্তোরাঁর কথা, যা এই গেস্ট হাউসের কেয়ারটেকার ওকে সঙ্গে করে নিয়ে যাবে এবং মিস্ট্রেসরা সঙ্গে থাকবে তাকে সঙ্গ দেওয়ার জন্য। গুঞ্জন প্রথমে একা বেরুতেই একটু দ্বিধা করছিল, কিন্তু স্বর্ণলতা বললেন, আই ইনসিস্ট, তোমাকে একা একাও দুনিয়াটাকে চিনতে হবে। সব সময় তো তোমার আঙ্কেল থাকবে না সাথে। অবশ্য
আমিও জোর করাতে গুঞ্জন যেতে বাধ্য হলো। ওর ঘোরার জন্য রোলস রয়েসটি দিয়ে দিল। আমাদের যাওয়ার জন্য অন্য গাড়ির ব্যবস্থা হলো। এই গাড়িটি আবার একটি নতুন কোম্পানির, BMW। এটিও জার্মান কোম্পানি। আমরা যখন ক্লাবে পৌঁছালাম, ক্লাবটির নাম সাউথ ওয়েস্ট ব্রেভারি, তখন ক্লাবের অভ্যন্তরের পরিবেশ প্রত্যক্ষ করে দেখলাম আসল গ্যামলিং কাকে বলে। জুয়া খেলার এক প্রকাণ্ড জায়গা। ক্লাবের বারটেন্ডার স্বর্ণলতাকে দেখে ইশারায় অভ্যর্থনা জানালেন। মনে হয় অনেক দিন পরে পুনরায় সাক্ষাৎ হওয়ার জন্য এক ওয়ার্ম গ্র্যাটিটিউড ইশারায় জানালেন। এবং বারটেন্ডার মনে হয় জানেন স্বর্ণলতা কোন ড্রিঙ্কসটি পান করবেন। আমার জন্য সফট ড্রিঙ্ক বলল এবং উনি ইশারা করে দেখিয়ে দিলেন ওনার পার্টনাররা কোন টেবিলে বসে আছে। দেখলাম এখানে গ্যামলিংয়ের সাথে সাথে ক্লাবের ভিতরে সঙ্গীতেরও ব্যবস্থা আছে। এক ইউরোপীয় ভদ্রমহিলা অর্ধনগ্ন পোশাকে সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশনা করছে। এই রকম নৃত্য কলকাতায় কখনো দেখিনি, সাহেবদের পার্টিতেও। তাই ব্যাপারটা আমার কাছে একটু অশোভনীয় লাগলো। স্বর্ণলতা হয়তো আমার মনোভাব বুঝতে পেরেছেন, তাই কানের কাছে ফিসফিসিয়ে বললেন, ওই সব ব্যাপারে নজর দিও না, যেটা তোমার পছন্দ হচ্ছে না, বরং এখানের কমিউনিটিতে মেশার জন্য প্রস্তুত হও। আসো, পরিচয় করিয়ে দিই আমার এখানকার পার্টনারদের সাথে। যখন তার পার্টনারদের সাথে পরিচয় করালেন, প্রথমে তো স্বর্ণলতাকে তারা অভিনন্দন জানালেন বহুদিন পর আবার সাক্ষাতের জন্য। তারপর টেবিলে আরও 2টি চেয়ার অ্যাড করে দেওয়া হলো। আমি চেয়ারে বসলাম না, যেহেতু আমি পোকার গেমে অংশ নেব না বলে। স্বর্ণলতা অংশ নিল এবং আমি প্রত্যক্ষ করলাম ব্যাপারটা আমার পক্ষে বেশ অধৈর্যকর, কারণ এই পোকার গেম অনেকক্ষণ চলবে। আমি বারটেন্ডারের কাছে একটা স্টুলে গিয়ে বসলাম। কিছু সংক্ষিপ্ত কথাবার্তা বারটেন্ডারের সাথেও হলো। তারপর কিছুক্ষণ পর দেখলাম স্বর্ণলতা টেবিল ছেড়ে উঠে আসলেন, আমার সামনে এসে একটি স্টুলে বসলেন, আবার একটি ড্রিঙ্কস চাইলেন। উনি বললেন, আজ মাথাটা ঘেটে আছে সকালের ব্যাপারটার জন্য, তাই শুধু শুধু 2000 ইউরো হারতে হলো। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। 2000 ইউরো হেরে যাওয়ার কথা শুনে তো আমার চোখ কপালে উঠল। এ টাকা দিয়ে তো সারা কলকাতার লোককে 1 মাস ধরে খাওয়ানো যাবে। একেই বলে জুয়া খেলা, কখনো রাজা কখনো ফকির। যদিও এটা স্বর্ণলতার এক সমুদ্র প্রপার্টির মধ্যে এক বিন্দু জলের সমান। ক্লাবে পরিচিত তার পার্টনারদের মধ্যে সেই ডাচ ভদ্রলোক ছিলেন যার থেকে গেস্ট হাউসটি কিনেছিলেন। এখন উনি ওনার ফ্রেন্ড, আর একজন আমেরিকান ফ্রেন্ডও ছিল। তবে এই ব্যক্তি সেই স্বর্ণলতার আমেরিকান গোল্ড মাইনিং কোম্পানির পার্টনার ড্যানিয়েল নন, এর নাম মাইকেল। তবে স্বর্ণলতা ডিটেলসে কিছু বললেন না তার সম্বন্ধে। তবে লোকটিকে খুব জেন্টলম্যান মনে হলো না আমার দৃষ্টিকোণ থেকে, কিন্তু স্বর্ণলতার প্রতি এই ব্যক্তি খুবই লয়াল, তার আচরণ দেখে বোঝা গেল। এই অবজারভেশন যখন আমি করছিলাম, স্বর্ণলতা আরও বিভিন্ন কথা বলছিলেন এই ক্লাবের সম্বন্ধে। তবে ঘড়িতে সময় দেখে আমাকে বললেন উঠতে। এবার যে আমাদের যেতে হবে, হয়তো মৃণালিনী ও গুঞ্জন দুজনেই এতক্ষণে ফিরে এসেছে গেস্ট হাউসে। গেস্ট হাউসে ফিরে এক অভিনব দৃশ্য দেখলাম, যা আমার কাছে পূর্ব পরিচিত। দেখলাম গুঞ্জন আর মৃণালিনী আড্ডায় মজেছে ডাইনিং হলে, সঙ্গে চা পানও চলছে। ঘড়িতে দেখলাম রাত 10:30 বাজে। আমাদের দেখে একটু খুশির প্রকাশ দেখা গেল দুজনের মুখে। এরপর স্বর্ণলতা শুধু চোখের ইশারায় মৃণালিনীকে জানতে চাইলেন সব কিছু নির্ধারিত পথেই সম্পাদন হয়েছে কিনা। মৃণালিনীও ঘাড় নাড়িয়ে আনন্দের প্রকাশের সঙ্গে সবুজ সিগন্যাল দিলেন। স্বর্ণলতা শুধু আমার দিকে একবার ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি ডিনার করবে?
আমি ডিনার প্রস্তাব নাকচ করলাম, কারণ বুঝলাম এবার একটু রেস্টের প্রয়োজন। তাই রুমে গিয়ে সোজা শুয়ে পড়লাম। পরদিন স্থির হয়েছিল আমাকে নিয়ে ব্যাংক অফ সাউথ আফ্রিকায় যাবেন। সেভাবেই কার্য সম্পাদন হলো। মৃণালিনী ও গুঞ্জনকে ঘোরার জন্য রোলস রয়েসটি দিয়ে দিয়েছেন, আর আমরা একত্রে ব্রেকফাস্টের পর ব্যাংকের পথে রওনা হলাম। এখানের ব্যাংকে গিয়ে বুঝলাম স্বর্ণলতা একজন ফার্স্ট ক্লাস অ্যাকাউন্ট হোল্ডার, যার মুদ্রা ইন্টারন্যাশনালি সবসময় ট্রানজ্যাকশন হয়। আমার নামে তার কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট ওপেনিং হলো। যদিও এই প্রসেস একটু সময় লাগবে, আমার বেশ খুশি লাগলো। আমার জীবনে প্রথম কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে, তাও ইন্টারন্যাশনালি। কলকাতায় থাকতে কোনো মহাজনের কাছে সাধারণত টাকা জমা রাখতাম, জমা রাখা টাকার ওপর সুদ পাবার আশায়, কিন্তু সেটা লিখিত দস্তাখতের মাধ্যমে হলেও কোনো নিরাপদ পদ্ধতি ছিল না, যা আজ উপলব্ধি করতে পারলাম। ব্যাংকের ম্যানেজারের অফিস রুমে আমরা দুজনে অনেকক্ষণ কাটালাম, কারণ এটা একটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, তাই অনেকগুলি পেপারসে সাইন করতে হলো। ম্যানেজার ভদ্রলোক একজন ইংরেজ, তবে এনার সাথে স্বর্ণলতার যথেষ্ট সদ্ভাব রয়েছে। আমার অ্যাকাউন্ট প্রসিজিওরের সাথে সাথে উনি গোল্ডের উপর ইন্স্যুরেন্সের কথাটি বললেন। ম্যানেজার ভদ্রলোক বললেন, আপনাকে দ্বিতীয়বার এই ব্যাংকে আবার কষ্ট করে আসতে হবে না। আপনার গোল্ড অ্যাকিওর হয়ে গেলে আপনার বর্তমান অ্যাড্রেসে যেখানে আপনি স্টে করছেন সেখানে আমাদের ব্যাংকিং এজেন্ট চলে যাবে বাকি কাজ সম্পাদন করার জন্য। স্বর্ণলতা প্রফুল্ল মুখে সম্মতি দিলেন। এরপর স্বর্ণলতা বললেন, আমার একটু প্রাইভেসি দরকার এই রুমে। এই রুমে বসে থাকা আরেকজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, যিনি এই পেপার ওয়ার্কসগুলো করতে সাহায্য করছিলেন। ম্যানেজার স্বর্ণলতার কথার অর্থ বুঝতে পেরে অ্যাসিস্ট্যান্টকে কিছু সময়ের জন্য অব্যাহতি দিতে বললেন এই রুম থেকে। এবার ম্যানেজার বললেন, এবার এই রুম ফুলি সিকিউর, আপনার প্রস্তাবটা কি? স্বর্ণলতা স্ট্রেট কাট সুরে বললেন, আমি এই ব্যাংকের 2 মিলিয়ন ইউরোর বন্ড কিনতে চাই। ব্যাংক ম্যানেজারের ক্ষণিকের জন্য চোখ কপালে উঠলেও পরে ব্যাপারটা নির্ধারণ করে নিলেন সামনে কে বসে আছেন। আর স্বর্ণলতা গাড়িতে আস্তে আস্তেই আমাকে বলেছিলেন, এই ব্যাংকে ওনার কোম্পানির তরফ থেকে 3 মিলিয়ন ইউরোর অ্যাকাউন্ট আছে, ইভেন ওনার পার্সোনাল অ্যাকাউন্টও আছে, যার ভ্যালু 25,000 ইউরো। যেহেতু সাউথ আফ্রিকা থেকে তার সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয় পারচেসিংয়ের জন্য, তাই ম্যানেজার পরবর্তী কথাটি বলতে যাচ্ছিলেন, কিন্তু স্বর্ণলতাই তার আগে দুটি শর্ত দিয়ে দিলেন যে আমি এই বন্ড 1000 ইউরোর বন্ড পেপারে নিতে চাই, আর 2 মিলিয়ন ইউরো গোল্ডে ট্রানজ্যাকশন করব। আমি শুনে একটু হতবাক হয়ে গেলাম, কারণ এই বন্ড কেনার ব্যাপারটি আমার কাছে ঠিক বোধগম্য নয়। উপরন্তু এই ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল না স্বর্ণলতার প্রেজেন্ট বিজনেস ট্যাকটিক্সে। ম্যানেজার অবশ্য একটু চিন্তিত গলায় বললেন, এই বন্ড কি আপনি সাথে নিয়ে যাবেন, না ডিপোজিট অ্যাসেট হিসেবে ব্যাংকের হাই সিকিউরিটি ভল্টে রাখবেন? স্বর্ণলতা শুধু খুবই ভাষাভাষাভাবে জানালেন, 5 দিন পর আমি এখান থেকে রওনা হব, তাই সামান্য 10 কেজি গোল্ডের সাথে 10টা ট্রাঙ্ক ঠিক মানাবে না, এবং কাস্টমের চোখেও ঠিক লাগবে না। বাকিটা আপনি বুঝে নিন। আমি কি চাই? ম্যানেজার যেন একটু সন্দেহাতীত চোখে কনসেন্ট দিলেন। তারপরেই স্বর্ণলতা আমার দিকে চেয়ে বললেন, এবার তাহলে ওঠা যাক। ব্যাংক থেকে ফেরার পথে আমি প্রশ্নটি করব ভাবছিলাম, কিন্তু উনি আমার মুখের ভাবগতি দেখেই বলে দিলেন, এখনই নয়, একটু সবুর করো। বড় খেলা দেখা ও বোঝার জন্য একটু তো সবুর করতেই হবে।